কামব্যাক করেই ফের পুরনো মেজাজে দিলীপ ঘোষ দিলেন হুঙ্কার, ঘোষণা করলেন জনসভার, বার্তা দিলেন দলের মধ্যেই। আমার পার্টির তলার কর্মীরা তারা আমাকে কখনো বিক্ষোভ দেখায়নি কোথাও। বিশেষ পরিস্থিতিতে কিছু লোক বাইরে থেকে এসে তারা ওই কালচারে বিশ্বাস, গো ব্যাক, কালো পতাকা, কখন কাকে দেখাতে হয় তারা ভুলে যায়, অভ্যাসটা রয়ে গেছে। সেরকম কিছু লোক করেছে, টিএমসি লোকের আমার চিরদিন দেখাতো, সেখান থেকে কিছু লোক ঢুকে পড়েছে, তাদের সেই অভ্যাস রয়ে গেছে। তো তারা ঠিক করবে বিজেপির কালচার মেনে নেবে, এখানে থাকবে কি থাকবে না, কোথায় যাবে, তাদের সমস্যা। দিলীপ ঘোষের এটা কোনো সমস্যা নয়। কারো নাম না বললেও দিলীপ ঘোষ আসলে কাকে নিশানা করলেন সেটা তার এই মন্তব্যে স্পষ্ট বলেই অনেকের মত। আদি অনন্ত বলে কিছু নাই। আমি 10 বছর আগে এসেছি, কেউ 12 বছর আগে এসছে, কেউ 8 বছর 7 বছর আগে এসছে। কে আদি কে অনন্ত? পার্টি চলতে থাকলে লোক আসতে থাকবে, চলেও যায় কিছু কিছু লোক, এটা আমরা দেখছি। বাংলার ভোটের রাজনীতিতে বিজেপির বড়সড় উত্থান 2019-এ, সেই সঙ্গে পাল্লা দিয়ে পদ্মের ঘরে বেড়েছে আদিনব্বর দ্বন্দ্ব। বারবার শীর্ষ নেতৃত্বের তরফে বার্তা দেওয়া হয়েছে, নির্দেশ দেওয়া হয়েছে একজোট হয়ে লড়াই করার। তারপরেও পরিস্থিতি বদলায়নি। 21-এর পরে দলের অন্দরে ক্রমেই কোণঠাসা হয়েছেন দিলীপ ঘোষ। পদ গেছে, দাপট কমেছে। গত বছর দীঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধনে যান দিলীপ। তারপর বিজেপি কর্মীদেরই একাংশের রোষের মুখে পড়তে হয় দিলীপ অনুগামীদের। এমনই পরিস্থিতিতে বিজেপির রাজ্য সভাপতি হন শ্রমিক ভট্টাচার্য। দায়িত্ব নিয়েই বুঝিয়ে দেন দলে আদিনব্বর দ্বন্দ্ব বরদাস্ত করা হবে না। আমাদের এখানে কোনো ভেদাভেদ নেই, আমাদের এখানে কোনো বেঙ্গল লাইন দিল্লি লাইন নেই, আমাদের এখানে কোনো নেতার অনুগামী নেই। আমরা সবাই একটা প্রতীকের অনুগামী। ক্ষণিকের জন্য কোথাও দূরত্ব তৈরি হতে পারে, কিন্তু এর অর্থ এটা নয় যে সে দলের বাইরে চলে গেছে। এবার বিধানসভা ভোটের আগে দলকে ভোকাল টনিক দিতে বঙ্গ সফরে এলেন অমিত শাহ। সেই শাহী বৈঠকে ডাক পেলেন দিলীপ ঘোষ। প্রায় 1.5 বছর পর দলের কোনো শীর্ষ নেতার সঙ্গে দেখা গেল দিলীপকে। অনেকে বলছেন আদিনব্বর দ্বন্দ্ব মেটানোর বার্তা এতদিন শুধু মুখের কথা হয়েই থেকে গেছে, এই প্রথম কাজে দেখা গেল। এবং দিলীপ ঘোষকে সামনে রেখে অমিত শাহ বুঝিয়ে দিলেন বঙ্গজয়ে একজোট হয়েই ঝাঁপাতে হবে সবাইকে। গোটাটাই হলো 26-এর বিধানসভা ভোটের কয়েক মাস আগে। ভোটের মুখে ফের মেজাজে দিলীপ। লড়াইটা এবার একটু অন্য আঙ্গিকে হবে, যেমন যুদ্ধ হবে তেমন হাতিয়ার লাগে। আজকাল যুদ্ধের পদ্ধতিও পাল্টে গেছে। পাকিস্তানে আমরা পা রাখলাম না, কিন্তু এয়ারপোর্টই গুঁড়িয়ে দিলাম। যুদ্ধ তো অনেক প্রকার হয়, আর প্রত্যেকবার বিজেপির স্ট্র্যাটেজিও আলাদা হয়। ময়দানে ফিরেছেন, মেজাজে ফিরেছেন। বৃহস্পতিবার সল্টলেকের পার্টি অফিসে গিয়ে বৈঠক করেন দিলীপ। কামব্যাকের পর 13ই জানুয়ারি জনসভায় দিলীপ ঘোষ দুর্গাপুরের এমএলএ লক্ষণ ঘড়াই কালকে এসেছিলেন। তিনি বলেছিলেন যে আমার ওখানে একটা সভা করতে হবে, তো মাননীয় শ্রমিকদা তাকে সময় দিয়েছেন। তো উনি আমাকে বললেন যে আপনিও থাকুন সঙ্গে, তো হয়তো আমি তার সঙ্গে থাকবো সেদিন। নিউজ 18 বাংলা। যে খবরের দিকে এবার নজর রাখবো, অন্যান্য খবর, কারণ আজ সারাদিন আমাদের নজরে ছিল দিলীপ ঘোষের খবরের দিকে এবং লোকসভায় আসন বদল, আর তারপরেই হার। প্রত্যেক নেতার জীবনে এরকম পরিস্থিতি আসে, তো সেটা আমি আমার মতো লড়াই করেছি পার্টির কাজ করার জন্য, যে পরিবর্তন করতে হবে। তো পার্টি যদি মনে করে আমার উপযোগিতা আছে, প্রয়োজন আছে, আমাকে কাজ দেবে। বিজেপিকে জিতিয়ে ক্ষমতায় আনা পশ্চিমবাংলায়, এটাই আমাদের কাছে মিশন, আর আমি 10 বছর ধরে এটা নিয়ে কাজ করছি। নতুন বছরে পুরনো ময়দানে দিলীপ ঘোষ। অমিত শাহের সঙ্গে বৈঠকের পর ফের সক্রিয় বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। গত কয়েক বছরে বঙ্গ রাজনীতির ক্যানভাসে বারবারই ভেসে উঠেছে অভিমানী দিলীপের ছবি। 2024-এর লোকসভা নির্বাচনে আসন বদল করা হয় দিলীপের। মেদিনীপুরের সাংসদকে দাঁড় করানো হয় বর্ধমান দুর্গাপুরে, সেখানে হেরে যান দিলীপ। বঙ্গে লোকসভা আসনও 24-এ কমে যায় বিজেপির। এরপরই দলীয় সিদ্ধান্তের বিরুদ্ধে প্রকাশ্যে অসন্তোষ প্রকাশ করেন দিলীপ ঘোষ। পার্টির সিদ্ধান্ত নিয়েছে, সেটা ঠিক ছিল না, প্রমাণ হয়ে গেছে। তো আমি বাকি জায়গায়ও করব, কিন্তু সংগঠন যেভাবে ঢিলে হয়ে গেছে সব জায়গায়,
বুথে আমরা প্রথমে লোক খুঁজে পাইনি, খুঁজে খুঁজে দাঁড় করাতে এজেন্ট খুঁজতেও হয়েছে। বৃহস্পতিবার সল্টলেক পার্টি অফিসে ঢোকার সময় দিলীপ ঘোষের মুখে ফের সেই আসন বদলের কথা। আমার সবসময় পছন্দের আসন খড়গপুর। যখন থেকে আমাকে দাঁড়াতে বলা হয়েছিল আমি খড়গপুর বলেছিলাম, লোকসভায়ও তাই ছিল। গতবারে আমার পছন্দের বাইরে করা হয়েছিল, সেটা সবাই দেখেছেন রেজাল্ট কি হয়। আসন বদল, তারপর হার। এরপর থেকেই দলের সঙ্গে দিলীপের দূরত্ব বাড়ে। বিজেপির কোনো বড় অনুষ্ঠানেই দেখা যায়নি দিলীপ ঘোষকে। অনেকটা যেন কোণঠাসা হয়ে পড়েন। বাংলায় নরেন্দ্র মোদী এসেছেন, অমিত শাহ এসেছেন, কিন্তু মঞ্চে দেখা যায়নি দিলীপকে। আমাকে কর্মীরা ডেকেছিলেন, তাই আমি হ্যাঁ করেছিলাম। পার্টি ডাকেনি, হয়তো পার্টি চায়ও না আমি যাই, অস্বস্তি হবে, সেই জন্য আমি যাচ্ছি না দুর্গাপুরে মাননীয় প্রধানমন্ত্রীর সভা। এরপর গত বছর দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন। হঠাৎই সেখানে হাজির হন সস্ত্রীক দিলীপ ঘোষ। দলের সঙ্গে দিলীপের টানাপোড়েন চরমে ওঠে। কিছু লোক আছে যারা বললাম না পার্টিকে কবজা করতে এসে নতুন নতুন বিজেপি হয়েছে, তারা একটু ঝামেলা করার চেষ্টা করছে। এটা হবে না। আমরা রক্ত দিয়ে ঘাম দিয়ে পার্টি দাঁড় করিয়েছি, লক্ষ লক্ষ কর্মী বাড়িতে বসে আছে, এরাই কাজ করতে দিচ্ছে না। হঠাৎ বিজেপি যারা, তারা হঠাৎ এসছে হঠাৎ যাবে, বিজেপির কিছু যায় আসে না। প্রায় 7 মাস পর অমিত শাহের বঙ্গ সফরে বদলে গেল ছবিটা। ফের সক্রিয় দিলীপ, ফের পুরনো ময়দানে, পুরনো মেজাজে। সারা পশ্চিমবাংলা নয়, পশ্চিমবাংলার মানুষের জীবন নষ্টাগত, সারা ভারতবর্ষকে অশান্ত করে রয়েছে পশ্চিমবাংলা এবং এখানকার মাধ্যমে যে দেশ বিরোধী শক্তি বাংলাদেশ থেকে ঢুকে সারা দেশে ছড়িয়ে গিয়ে ইন্টারন্যাশনাল অ্যাক্টিভিটি করছে। এবং সারা দেশ তৈরি বাংলাকে পরিবর্তন করতে। অসম্ভব কি আছে পৃথিবীতে? রাজনীতির পরিবর্তন 1 মাসের মধ্যে হয়ে যাবে। বিজেপিকে জিতিয়ে ক্ষমতায় আনা পশ্চিমবাংলা, এটাই আমাদের কাছে মিশন। আর আমি 10 বছর ধরে এটা নিয়ে কাজ করছি। নিউজ 18 বাংলা। টার্গেট 26 পথে অভিষেক। আর কাল থেকেই ভোট প্রচারে অভিষেক বন্দ্যোপাধ্যায়। 24-এর আগে অভিষেকের নবজোয়ার যাত্রা। 26-এর লক্ষ্যে আবার জিতবে বাংলা। কাল বারুইপুরে, শনিবার আলিপুরদুয়ারের সভা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। আমরা যা প্রত্যাশা করেছি তার থেকে বেশি লোক হবে। সাধারণ মানুষের প্রচণ্ড উৎসাহ রয়েছে অভিষেককে কেন্দ্র করে, এবং আমাদের এখানে যারা দায়িত্বে রয়েছে, যেমন বিভাস সর্দার রয়েছে আর অন্যান্য যারা রয়েছে, আমরা রয়েছি, সবাই আমরা যৌথভাবে সবাই মিলে প্রচেষ্টা করছি যাতে তাড়াতাড়ি লোকজন এসে মাঠে ঢুকতে পারে। দলের প্রতিষ্ঠা দিবসে ভোট বার্তা মমতার। অপশক্তির কাছে মাথা নত না করার বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রক্তচক্ষু উপেক্ষা করে সংগ্রামের বার্তা তৃণমূল নেত্রীর। প্রতিষ্ঠা দিবসে কর্মী সমর্থকদের শুভেচ্ছা বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে শুভেচ্ছা বার্তা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কর্মী সমর্থকদের শুভেচ্ছা বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। অন্যান্য খবরের দিকেও নজর রাখতে হবে। ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট ছাড়লেন অনিকেত মাহাতো। সংগঠনের ট্রাস্টের সভাপতি পদ থেকে ইস্তফা অনিকেতের। ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের এক্সিকিউটিভ কমিটি তৈরি নিয়ে প্রশ্ন। অগণতান্ত্রিকভাবে কমিটি তৈরির অভিযোগ। বারবার আপত্তি সত্ত্বেও গুরুত্ব না দেওয়ার অভিযোগ অনিকেত মাহাতোর। সোশ্যাল মিডিয়ায় পোস্টে ক্ষোভ প্রকাশ করেছেন। আরজিকর আন্দোলনের অন্যতম মুখ এই অনিকেত মাহাতো। আমাদের ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের একটা ট্রাস্ট আছে, সেই ট্রাস্টের একটা ডিড আছে। সেই ডিডে পরিষ্কার ভাবে যে কথা বলা আছে যে এক্সিকিউটিভ কমিটি বা নতুন কমিটি তৈরি করার কোনো প্রভিশন নেই, কোনো প্রস্তাবনা নেই। তাহলে যদি আমাদেরকে তৈরি করতে হয় তাহলে এই প্রস্তাবনা আনা উচিত। আমি এই জায়গা থেকে চেয়েছিলাম আইনি পরামর্শ নেওয়া হোক, আইনি পরামর্শ নিয়ে এই ট্রাস্টের যে প্রভিশন নেই সেই প্রভিশনটা আনা হোক, নতুন কমিটি তৈরি করা হোক। এই ট্রাস্টের সাথে যে সম্পর্ক তৈরি করার কথা সেই সম্পর্কের জায়গাতে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের বাকি যারা সহযোদ্ধা আমার তারা যেতে সমর্থন হন। তাহলে এই সমর্থন যদি তারা না হন তাহলে যে সমস্যাটা তৈরি হয় বেরিয়ে আসা ছাড়া আর অন্য কোনো জায়গা থাকে না। আশা করি তারা তাদের ভুল সংশোধন করে অভয় ন্যায় বিচারের লড়াইতে এগিয়ে আসবে। ওর মধ্যে অনেক রহস্য আছে। বিভিন্ন সময় বিভিন্ন অভিযোগ উঠেছে যে অভয়ার সেন্টিমেন্টকে ব্যবহার করে যেভাবে নানা তহবিল সংগ্রহ হয়েছে, কমিটির নামে দখলদারি চলেছে,
ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিকে পেমেন্ট করা হয়েছে এবং হিসাব বহির্ভূত নানা রহস্য নিয়ে প্রশ্ন উঠেছে, তার একটার সদুত্তরও পাওয়া যায়নি। ফলে সেখানে তো একটা রহস্যাবৃত জিনিস চলছিলই। এবার তার মধ্যে ওদের নিজেদের মধ্যে কি নিয়ে কি লেগেছে, কে হয়তো কমিটিতে থাকতে চায়, ওর পছন্দ হয়নি, ওটা তো আর কমিটি নেই, ওইসব ট্রাস্ট কমিটিগুলো তো মধুভাণ্ডে পরিণত হয়েছে। ফের এসআইআর শুনানি আতঙ্কে মৃত্যুর অভিযোগ। এবার উত্তর 24 পরগনার স্বরূপনগর ও বাঁকুড়ার বিষ্ণুপুরে দুই জায়গাতেই হার্ট অ্যাটাকে মৃত্যু। উত্তর 24 পরগনার স্বরূপনগর, এখানকার বাসিন্দা সুলতান সর্দার, বয়স 60, বৃহস্পতিবার সকালে হার্ট অ্যাটাকে মারা যান। স্বরূপনগর থানার স্বরূপদায় সুলতান সর্দারের বাড়ি। গত শনিবার তাকে এসআইআর হিয়ারিংয়ে ডাকা হয়। সেই মতো স্বরূপনগর বিডিও অফিসে যান। পরিবারের দাবি, সেখান থেকে ফেরার পর আতঙ্কে ভুগতে শুরু করেন, অসুস্থ হয়ে পড়েন। এদিন সকালে হার্ট অ্যাটাকে মারা যান। 4-5 দিন আগে নোটিশ আসে, তো এসআইআর জন্য এবার সেই নোটিশ নিয়ে আব্বা যায়। যাওয়ার পরে ওখান থেকে বাড়ি এসি আব্বা ওই যে বিছানায় শুয়ে পড়লো, আব্বার আর বলতে পারলাম না। মৃত্যুর কারণ একটাই হচ্ছে ওই এসআইআর। বাঁকুড়ার বিষ্ণুপুর, এখানেও এসআইআর আতঙ্কে এক বৃদ্ধার হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে বলে দাবি। বিষ্ণুপুর ব্লকের ভরা গ্রাম পঞ্চায়েতের লেদারঘাট, এখানকার বাসিন্দা 65 বছরের রহিমা বিবি। 2002 সালের ভোটার লিস্টে তার নাম ছিল না। 2রা জানুয়ারি শুনানি। পরিবারের দাবি, শুনানিতে ডাকার পর থেকে আতঙ্কে ভুগতে শুরু করেন রহিমা। বুধবার রাতে তার হার্ট অ্যাটাক হয়, বাড়িতেই মারা যান। নোটিশ এসেছিল, ডেকেছে 2 তারিখে যাবার, ঠিকও হলো। আমরা চারিদিকে ওই টেনশন ঢুকে গেল। ওইটি যেমনি শুনল যে আমার তার আর কিছু নাই, আমার নাম নাই, আমি কাগজ পেলুম, আমার নামটাই আর হলো নি নাকি, ওইটার টেনশনটা হলো। উত্তর 24 পরগনা থেকে অনুপম সাহা এবং বাঁকুড়া থেকে দেবব্রত মণ্ডল, নিউজ 18 বাংলা।